আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? স্যার আসসালামু আলাইকুম। ইয়েস স্যার, দেখা যাচ্ছে। সো লাস্ট ক্লাসে আমরা টেনশন মেম্বারের ডিজাইন সম্পর্কে পড়ছিলাম। আমরা পড়েছি যে টেনশন মেম্বারের নমিনাল স্ট্রেংথ ক্যালকুলেশন তিনটা বিষয়ের উপর নির্ভর করে। ফার্স্ট ওয়ান ওয়াজ ইল্ডিং অফ দি গ্রস ক্রস সেকশন, সেকেন্ড ওয়ান ওয়াজ দ্য ফ্র্যাকচার অফ দি এফেক্টিভ নেট এরিয়া, and third one is the block shear fracture through bolt hole. স্যার আমি এটা স্যার বুঝি নাই স্যার দুইটা পয়েন্ট কোনটা? স্যার স্যার ওই যে স্যার ইয়েল্ডিং অফ দ্য ক্রস সেকশন এন্ড ফ্র্যাকচার অফ অ্যাক্টিং নেট এরিয়া স্যার এই দুইটা স্যার আমি বুঝি নাই স্যার, আমার নেটওয়ার্ক প্রবলেম করছিল স্যার, আমি বুঝি নাই তো, আর আমি জিজ্ঞাসা করতে পারিনি। মানে স্যার এটা স্যার কি বইতে চাইছে স্যার ইয়েল্ডিং অফ ক্রস সেকশন দিয়ে স্যার, যে লেখাটা লেখা দিছে নাকি স্যার হোয়েন দ্য লিমিট ইজ টু জেনারেল ইয়েল্ডিং অফ গ্রোথ সেকশন, স্যার গ্রোথ সেকশনটা কি স্যার? গ্রস ক্রস সেকশন বলতে যেটা বোঝানো হয় যে আমার যে মেম্বারটা আমি ডিজাইন করব সেই মেম্বারটার, আপনাদের কারোর মাইক্রোফোন অন করা আছে যে কারণে কথাগুলো সব একো হচ্ছে। সো আপনাদের কোয়েশ্চেন করা শেষ হয়ে গেলে সবাই আপনাদের যার যার মাইক্রোফোনটা একটু অফ করে রাখবেন প্লিজ। আমরা যে মেম্বারটা ডিজাইন করতেছি সেই মেম্বারের ক্রস সেকশন যেটা আমাদের আছে, সেই ক্রস সেকশন যদি পুরোটাই আমি কাউন্ট করতে পারি, দ্যাট মিনস যদি এখানে কোনো হোল না থাকে, তাহলে আমি কি পাচ্ছি? আমি পুরো সেকশনটা পাচ্ছি। সেই পুরো সেকশনটাকে আমরা বলি গ্রস সেকশন। যদি সেখানে কোনো হোল থাকে, ঠিক আছে, যেমন আমরা যদি কোনো বোল্ট বা রিভেটের মাধ্যমে যদি কানেকশন নিয়ে থাকি, তাহলে সেখানে কি থাকবে? কিছু হোল থাকবে। এই হোলগুলো যদি থাকে তাহলে তো আমি আলটিমেটলি আর ফুল ক্রস সেকশন পেলাম না, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আমরা যখন ক্রস সেকশন যেটা নিচ্ছি সেই ক্ষেত্রে আমাদের কিছু অংশ বাদ যাচ্ছে, তাহলে সেটা হচ্ছে কি আমাদের নেট ক্রস সেকশন বা নেট এরিয়া। যেমন ছোট্ট একটা এক্সাম্পল এখানে দেখানো যেতে পারে যে এটা যদি একটা ফ্ল্যাট প্লেট সেকশন হয়, এই ফ্ল্যাট প্লেট সেকশনটাতে আমরা যদি এই বরাবর যদি ক্রস সেকশন নেই মেম্বারটার, তাহলে আমি একদম পুরো সলিড সেকশন পাবো। এটা একটা ফ্ল্যাট প্লেট সেকশন যেটার উইডথ হচ্ছে 4 ইঞ্চ আর থিকনেস হচ্ছে 1/4 ইঞ্চ, ঠিক আছে? তাহলে আমি যদি এই বরাবর যদি ক্রস সেকশন নেই তাহলে আমি কি পাচ্ছি? ফুল ক্রস সেকশনাল এরিয়া আমি পাবো। কিন্তু যদি আমি এই বরাবর না নিই, আমি এই যে বোল্ট এখানে আছে, এই বোল্ট বরাবর যদি আমি ক্রস সেকশন নেই, তাহলে স্বাভাবিকভাবে এই এতটুকু বোল্টের যে ডায়ামিটার ততটুকু অংশ কি মিসিং থাকবে না? জি স্যার। সেটাকে আমরা বলছি নেট ক্রস সেকশন বা নেট এরিয়া। দুইটার মধ্যে তার ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে যে যখন আমরা গ্রস ক্রস সেকশন নিব, সেটা বেসিক্যালি কানেকশনের কাছে হবে না, কানেকশন থেকে বাইরে, অ্যাওয়ে ফ্রম কানেকশন, এমন জায়গাতে আলটিমেটলি ইল্ড হচ্ছে কিনা সেটা আমাদেরকে কনসিডার করতে হবে। সে ফর এক্সাম্পল তো এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে একটা স্টিল ওয়েবস স্টিল সেকশন, যেটা ছিল বেসিক্যালি আমাদের একটা ওয়াইড ফ্লেঞ্জ সেকশন,
সো এই ওয়াইড ফ্লেঞ্জ সেকশনের উপর একটা এক্সপেরিমেন্ট করা হয়েছে, করার পর এই যে ওয়েব পার্ট, সেই ওয়েব পার্টটা বাকল হয়ে গেছে, আবার উপরের দিকে যে ফ্লেঞ্জ ছিল সেই ফ্লেঞ্জটাও বাকল হয়ে গেছে বা ডিফর্ম হয়ে গেছে। এই জিনিসটাকে বলা হচ্ছে ইল্ড করে যাওয়া, সে ইল্ড হয়ে গেছে। এখন এই জায়গাটা কোথায় হয়েছে? কানেকশনের মধ্যে হয় নাই, কিন্তু কানেকশন গুলো আইদার ওই এন্ডে অথবা এই এন্ডে। এটা হয়েছে কোথায়? কানেকশন থেকে বাইরে। যেমন সিমিলারলি এখানে যদি আমরা দেখি যে কানেকশন যে জায়গাটাতে ছিল, কানেকশনে কোনো সমস্যা হয় নাই, হয়েছে কোথায়? কানেকশন থেকে বাইরে ইল্ড হয়ে গেছে আমার মেম্বারটা। সিমিলারলি আমরা যদি এখানেও দেখি, এই যে কানেকশন থেকে বাইরে আমার মেম্বারটা ফ্লেঞ্জের দিকে ইল্ড করে গেছে। তাহলে আমার একটা মেম্বার কতটুকু স্ট্রেংথ নিতে পারবে সেটা তিনটা বিষয়ের উপরে আমাকে কনসিডার করতে হবে। এক, ইল্ডিং অফ দ্য গ্রস ক্রস সেকশন, এইটার উপরেও হইতে পারে। দুই, ফ্র্যাকচার অফ দ্য এফেক্টিভ নেট এরিয়া অ্যাট দি কানেকশন, কানেকশনটা যেখানে আমাদের থাকবে। কানেকশনটা বলতে আমি দেখাই, এই যে আমরা এক একটা মেম্বার যখন ডিজাইন করি, একটা স্টিল মেম্বার কি হবে, অন্য আরেকটা স্টিল মেম্বারের সাথে গাসেট প্লেটের মাধ্যমে বিভিন্ন জায়গাতে কানেক্টেড থাকবে। তো এই যে কানেকশন, এখানে যেমন দেখা যাচ্ছে যে বোল্টের মাধ্যমে এই মেম্বারটাকে কানেক্ট করা হয়েছে, আবার এই মেম্বারটাও বোল্টের মাধ্যমে কানেক্টেড আছে, এই মেম্বারটাও বোল্টের মাধ্যমে কানেক্টেড আছে। সিমিলারলি এখানে আমরা যদি দেখি ফুল একটা কানেকশন ডিজাইন, আবার এখানে যদি দেখি যে বোল্টের মাধ্যমে একটা মেম্বারকে কানেকশন করা হয়েছে। তো এক হচ্ছে যে যদি আমি এই বরাবর যদি সেকশনটা নেই, তাহলে এইখানের সেকশনের মধ্যে ইল্ড করবে নাকি করবে না সেটা চিন্তা করা। সেকেন্ড হচ্ছে যে এই যে বরাবর যদি সেকশন নেই, তাহলে সেখানে ইল্ড না, সেখানে ফ্র্যাকচার করবে কিনা। ঠিক আছে। আর থার্ড ছিল আমাদের কি, যে ব্লক শিয়ার ফ্র্যাকচার হবে কিনা থ্রো বোল্ট হোল অ্যাট দি কানেকশন। তার মানে দুইটা গভর্নিং লিমিট স্টেট হচ্ছে গিয়ে কানেকশনের দিকে, আর একটা গভর্নিং লিমিট স্টেট হচ্ছে গিয়ে ইল্ডের দিকে। এই তিনটার মধ্যে যেটাতে সবচেয়ে কম অ্যামাউন্টে সে স্ট্রেংথ নিতে পারবে সেটাই হবে আমাদের ফাইনাল গোল, সেটা ডিটারমাইন করা। কেন? কারণ যেটাতে সবচেয়ে কম নিতে পারবে সেই ক্ষেত্রেই তো সবার আগে মেম্বারটা ফেল করে গেল, তাহলে আমি তো অন্য দুইটার জন্য ওয়েট করব না। সে ফর এক্সাম্পল একটা স্টিল মেম্বার দেখা যাচ্ছে যে সে ইল্ডিং অফ দ্য গ্রস ক্রস সেকশন এই ওয়েতে সে 120 কিপ লোড নিতে পারে। ফ্র্যাকচার অফ দ্য এফেক্টিভ নেট এরিয়া অ্যাট দি কানেকশন এই ক্ষেত্রে সে 100 কিপ লোড নিতে পারে। আর ব্লক শিয়ার ফ্র্যাকচার থ্রো বোল্ট হোল অ্যাট দ্য কানেকশন এই ক্ষেত্রে সে 90 কিপ লোড নিতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা ওয়েতে সে তিন রকমের লোড নিতে পারলো। তাহলে যখন তার উপরে লোড চাপানো হবে, মেম্বারটাকে যখন আমি অ্যাজ এ স্ট্রাকচারাল মেম্বার হিসেবে যখন ইউটিলাইজ করতে যাচ্ছি, সেটার উপর যখন লোড চাপানো হবে তখন কি হবে? দেখা যাবে যে 80 কিপ লোড আসার পর যদি এটা যদি বাড়তে থাকে বা 80 কিপের থেকে 81 বা 82 কিপ আসে, তাহলেই তো ওই মেম্বারটার কানেকশনে ফ্র্যাকচার হয়ে যাবে। সে তো আর ব্লক শিয়ার ফ্র্যাকচার বা ইল্ডিং এর জন্য বসে থাকবে না। অলরেডি যদি ফ্র্যাকচার হয়ে যায় তাহলে ওই মেম্বার ফেল করে গেল, তাহলে তো আমি আর সেটাকে ফার্দার আমার দরকার নেই। তো যখন এই কারণেই আমরা যখন একটা মেম্বারকে ডিজাইন করব, আমাদেরকে টেনশন মেম্বারের ক্ষেত্রে তার নমিনাল স্ট্রেংথ তিনটা বিষয়ের উপরে যেটা ডিপেন্ড করে, সেই তিনটাই আগে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট করে যেটাতে সে সবচেয়ে কম অ্যামাউন্টে লোড নিতে পারবে সেটাকে আমরা বলি তার সেফ লোড। সো এটার জন্য আমরা মেম্বারটাকে ডিজাইন করব। বুঝা গিয়েছে বিষয়টা? জি স্যার। জি স্যার। অলরাইট, আমরা যখন ডিজাইন প্রবলেম গুলো করতে থাকবো তখন আরো ভালো মতো একটা একটা করে জিনিস আমরা আরো ডিটেলসে বুঝতে পারবো। আচ্ছা, সো লাস্ট ক্লাসে আমরা ফ্র্যাকচার অফ এফেক্টিভ নেট এরিয়া এটা কিভাবে করব সেই ফর্মুলা পর্যন্ত আমরা দেখেছি, এবং সেখানে আমরা দেখেছিলাম একটা জিনিস, আমরা বলেছি যে ফ্র্যাকচার অফ দ্য এফেক্টিভ নেট এরিয়ার ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে গিয়ে তার নেট এরিয়ার ক্যালকুলেশন। এখন নেট এরিয়াটা বেসিক্যালি কি? নেট এরিয়ার যে বিষয়টা, এটা কি ইন্ডিকেট করে যে ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য টেনশন মেম্বার অ্যাট দি কানেকশন
is reduced due to cutting holes for rivet or bolt connection, and thus the strength of the member may also be reduced depending on the size and location of the hole. So যখন আমি হোল বা বোল্ট মানে হোল তৈরি করতে যাচ্ছি কার জন্য, বোল্ট অর রিভেট কানেকশনের জন্য, তাহলে ওই যে মেম্বারের ক্রস সেকশন যদি আমরা চিন্তা করি ওই কানেকশনের মধ্য দিয়ে, তাহলে তো তার তো ক্রস সেকশনটা আর আগের মতো হচ্ছে গিয়ে টোটাল ক্রস সেকশন আমি পেলাম না। কাইন্ড অফ আপনি চিন্তা করেন যে আপনি একটা কোম্পানিতে জব করেন, আপনাকে স্যালারি বলা হয়েছে কত, আপনার স্যালারি হচ্ছে সে 50,000। এখন মাস শেষে আপনি কিন্তু 50,000 টাকা কিন্তু পাবেন না। কেন? কারণ কোম্পানি আপনাকে কি করলো, আপনার প্রভিডেন্ট ফান্ড বাবদ 5,000 টাকা কেটে রাখলো, আপনার অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, বছর শেষে আপনাকে যে ইনকাম ট্যাক্স দিতে হয় প্রতি মাসে, আপনার স্যালারি থেকে কিছু ইনকাম ট্যাক্সও যারা কেটে রাখলো, মনে করেন 1,000 টাকা ইনকাম ট্যাক্স অ্যাডভান্স কেটে রাখতেছে। তাহলে মাস শেষে আপনি বেসিক্যালি কত টাকা পেলেন? আপনি কি 50,000 টাকা পাচ্ছেন? না স্যার। না, কত পেলেন? 44,000 টাকা। এখন এখানে তাহলে দুইটা টার্মিনোলজি ইউজ হচ্ছে। 50,000 টাকা যেটা, সেটা হচ্ছে আপনার গ্রস স্যালারি, কিন্তু আপনি নেট স্যালারি কত পেলেন? 44,000 টাকা, কারণ ওই যে 6,000 টাকা কেটে রাখা হয়েছে। ঠিক আছে, তো এখানেও হচ্ছে ঠিক সেরকম বিষয় যে আমার গ্রস সেকশন কিন্তু এই বরাবর যদি নেই তাহলে আমি পুরো গ্রস সেকশন পাচ্ছি, কিন্তু যখনই আমি এই যেখানে বোল্ট করা হয়েছে, বোল্টের জন্য হোল আমরা ছিদ্র করছি, সেই জায়গা বরাবর যদি ক্রস সেকশন নেই তাহলে তো ফুল ক্রস সেকশনটা আমি পাচ্ছি না। এই জায়গা তো অলরেডি একটা ছিদ্র, কারণ এতটুকু অ্যামাউন্ট মিসিং আছে। তাহলে সেই জায়গা দিয়ে আমার কি পরিমাণ নেট এরিয়াটুকু পাবো সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। এখন এই হোলগুলো সাধারণত তৈরি করা হয় তিনটা ওয়েতে, আইদার পাঞ্চিং অর সাব পাঞ্চিং অ্যান্ড রিমিং অর ড্রিলিং। এই তিন মেথডে মেম্বারের গায়ে হোল তৈরি করা হয়ে থাকে। এই যে হোলগুলো সাধারণত দুই টাইপের হয়, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড হোল আর একটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড হোল। স্ট্যান্ডার্ড হোলের জন্য যেটা করা হয় যে বোল্টের যেই সাইজ, ঠিক আছে, বোল্ট বা রিভেটের যেই ডায়ামিটার বা সাইজ থাকবে সেই সাইজের থেকেও আরো 1/16 ইঞ্চ বেশি পরিমাণে ছিদ্র করা হয়। ঠিক আছে, তাহলে বোল্টের ডায়া যদি হয় 1 ইঞ্চ, তাহলে 1 ইঞ্চ ডায়ার সাথে আরো 1/16 ইঞ্চ ডায়া এক্সট্রা ছিদ্র করা হয়। এখন যতটুকু অংশ ছিদ্র করা হলো, ছিদ্র করার পর দেখা যায় যে এই যে অংশটুকু ছিদ্র করা হয়েছে তা আশেপাশের একটা সার্টেন এরিয়া জুড়ে যে মেম্বারটুকু আছে কিন্তু সেটা সাধারণত ডিস্টর্টেড অবস্থায় থাকে। দ্যাট মিনস সেখানে কিছুটা স্ট্রেস কনসেন্ট্রেশন থাকে, বা দেখা যায় যে ওই জায়গাটুকুতে বেশি টেম্পারেচার অনেক বেশি থাকে, সো ওইটা ফুল স্ট্রেংথ দিতে পারে না। এবং সেই অ্যামাউন্টটুকু কত, সেটাও হচ্ছে আবার 1/16 ইঞ্চ রেডিয়াল ডায়ামিটার যদি আমরা হিসাব করি। তার মানে আমরা যদি একটা ফিগার দেখি, সে এটা একটা প্লেট, যেই প্লেটের মধ্যে আমার একটা বোল্টের জন্য আমি এতটুকু ডায়ামিটার একটা বোল্ট করব। এখন এই বোল্টটা যদি বোল্টের ডায়ামিটার যদি থাকে এটা, আচ্ছা না থাকে এটাই তো রাখি, বোল্টের ডায়ামিটার যদি থাকে এটা, তাহলে আমি যখন ছিদ্র করব, ছিদ্র করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এইটার সাথে এইটার সেন্টার থেকে আরো 1/16 ইঞ্চ বোল্টের যে ডায়ামিটার, সেই ডায়ামিটারের সাথে আরো 1/16 ইঞ্চ বড় আমাকে ছিদ্র করতে হবে। দ্যাট মিনস ছিদ্রের সাইজটা হবে এরকম, বোল্টের যতটুকু ডায়া তার থেকে একটু 1/16 ইঞ্চ বেশি আমি ছিদ্র করব। এখন এই ছিদ্র করার ফলে যেটা হচ্ছে, তার আশেপাশে যে অংশটুকু থাকতেছে সেখানেও আবার একটা ইম্প্যাক্ট পড়বে। কিরকম ইম্প্যাক্ট? এইটার আশেপাশে অলমোস্ট প্রায় আবার
1/16 ইঞ্চ অংশতে দেখা যাবে সে ডিস্টর্টেড থাকবে। তার মানে এই যে রেড সার্কেলটা ড্র করা হলো, এতটুকু পরিমাণ অংশ তার ডিস্টর্টেড থাকতেছে। এই ভায়োলেট এবং রেড এর মধ্যবর্তী অংশটুকু তার থাকবে ডিস্টর্টেড, যদিও সে আছে কিন্তু সে ফুল স্ট্রেংথ দিতে পারতেছে না। ঠিক আছে, তো যেই কারণে আমরা তাহলে কি করি, 1/16 প্লাস 1/16 ইজ ইকুয়ালস টু 1/8। তাহলে যখন একটা স্ট্যান্ডার্ড হোল তৈরি করা হয়, ঠিক আছে, সে তৈরি করার পর আমরা কি করি, মেম্বারটা থেকে বেসিক্যালি সেই হোলের জন্য যে বোল্ট ডায়া থাকে সেই ডায়ার সাথে 1/8 ইঞ্চ ডিডাক্ট করি টোটাল। তার জন্য যদি এটা স্ট্যান্ডার্ড হোল হয়ে থাকে, এই জিনিসটা এখানে বলা হচ্ছে যে ইফ স্ট্যান্ডার্ড হোলস আর ইউজড অর কাট ইন স্টিল মেম্বার, টোটাল এরিয়া রিকোয়ার্ড টু বি ডিডাক্টেড। ডিডাক্টেড মানে কতটুকু অংশ আমরা বাদ দিব, কতটুকু, বোল্টের যে ডায়ামিটার দেওয়া থাকবে সেটা প্লাস 1/8 ইঞ্চ, এতটুকু পরিমাণ আমাদেরকে বাদ দিতে হবে। আর যদি নন স্ট্যান্ডার্ড হোল বলা থাকে, নন স্ট্যান্ডার্ড হোলের ক্ষেত্রে আমাদেরকে শুধুমাত্র 1/16 ইঞ্চ, সরি, বোল্ট ডায়া প্লাস 1/16 ইঞ্চ বাদ দিব, 1/8 ইঞ্চ না। বুঝতে পারলাম বিষয়টা? একটা প্রবলেম আমি আপনাদেরকে করাই, প্রবলেমটা করলে জিনিসটা আরো ক্লিয়ার হবে আপনাদের। যেমন এখানে প্রবলেম 1 যেটা দেয়া আছে, আপনারা এই জিনিসটুকু তুলছেন? জি স্যার। একটু রেসপন্স করবেন, আদারওয়াইজ আমি বুঝতে পারবো না। আচ্ছা, সো প্রবলেম 1 যেটা বলতেছে যে ডিটারমাইন দ্য নেট এরিয়া ফর এ ফ্ল্যাট প্লেট সেকশন। প্লেট সেকশনকে ইন্ডিকেট করা হয় PL দিয়ে। সো ফ্ল্যাট প্লেট সেকশন অফ সাইজ 4/1/4। 4 হচ্ছে গিয়ে তার উইডথ, ঠিক আছে, উইডথ। লেংথ ইম্পর্টেন্ট না, কারণ লেংথ হচ্ছে গিয়ে দেখা যাবে যে 50 ফিট থাকুক বা 100 ফিট থাকুক, ডাজন্ট ম্যাটার। ওকে, সো ফ্ল্যাট প্লেট সেকশন অফ 4/1/4, যেখানে 4 হচ্ছে তার উইডথ এবং 1/4 হচ্ছে তার থিকনেস। সো এখানে একটা 3D ফিগার আমি আঁকার চেষ্টা করেছি, যেটার মাধ্যমে বোঝানো হচ্ছে তার থিকনেস হচ্ছে 1/4 ইঞ্চ আর উইডথ হচ্ছে গিয়ে বেসিক্যালি 4 ইঞ্চ। হ্যাভিং স্ট্যান্ডার্ড হোল ফর 3/4 ইঞ্চ ডায়া বোল্ট। সো 3/4 ইঞ্চ ডায়া বোল্টের জন্য আমাকে একটা স্ট্যান্ডার্ড হোল তৈরি করা হচ্ছে। এইটার জন্য আমার যে ফেইলুর পাথ থাকতেছে সেই ফেইলুর পাথের মধ্য দিয়ে আমার নেট এরিয়ার ক্যালকুলেশন করতে হবে। তাহলে ফেইলুর পাথটা আমরা যদি ধরি যে ফ্র্যাকচার ফেইলুর যদি ঘটে, তাহলে সেটা কই ঘটবে, এই যে আমার বোল্টটা আছে সেই বোল্ট দিয়ে, আইদার এই বোল্ট দিয়ে অথবা এই বোল্ট দিয়ে অথবা এই বোল্ট দিয়ে। আর এখানে যে দুইটা তীর চিহ্ন দেখানো আছে সেই তীর চিহ্নগুলো ইন্ডিকেট করতেছে যে দুই দিক থেকে টেনশন ফোর্স দেওয়া হচ্ছে। সো টেনশন ফোর্স আমি যেই দিকে দিচ্ছি তার সাথে অলমোস্ট পারপেন্ডিকুলার ডাইরেকশনে আমার আইদার এই বোল্ট অথবা এই বোল্ট অথবা এই বোল্ট, এই তিনটা বোল্টের যে কোনো একটা বোল্ট দিয়ে আমার যদি ফ্র্যাকচার ঘটে, তাহলে সেই ফ্র্যাকচারের জন্য যে নেট এরিয়াটা আমার দরকার সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে এখন এই নেট এরিয়াটা কিভাবে আমরা ক্যালকুলেট করব? আমি যদি এই বোল্টের কথা চিন্তা করি, এই বোল্টের মাঝখান দিয়ে আমি যদি কেটে ফেলি, তাহলে যে ক্রস সেকশনটা আমি পাবো সেই ক্রস সেকশনটা দেখতে কি এরকম হবে না? ইয়েস স্যার। জিনিসটাকে চিন্তা করেন, সেই C100 কোর্সে আপনাদেরকে অর্থোগ্রাফিক প্রজেকশন, তারপর হচ্ছে গিয়ে আইসোমেট্রিক প্রজেকশন যেগুলো দেখানো হয়েছিল সেটার সাথে এখন আপনাদেরকে কনসিডার করতে হবে যে একটা মেম্বার, সলিড স্টিল প্লেট মেম্বার, যার মাঝখান দিয়ে এরকম তিনটা কি বলে হোল তৈরি করা হয়েছে, এবং সেই হোলের মাঝ বরাবর আমরা যদি কেটে আমি যদি এদিক থেকে যদি দেখি, তাহলে বেসিক্যালি এরকম দেখতে পাবো যেখানে এই যে ব্লু অংশটুকু সেটা হচ্ছে বেসিক্যালি ফাঁকা অংশ, হোল। বাদ বাকি যে অংশটুকু রেড কালারে সেটা হচ্ছে বেসিক্যালি ওই যে মেম্বারটা। তাহলে এখন আমি এই বরাবর যে নেট এরিয়া যদি ক্যালকুলেট করি, নেট এরিয়াটা কি হবে, এই মেম্বারের গ্রস ক্রস সেকশনাল এরিয়া মাইনাস এরিয়া অফ 1 বোল্ট, কারণ এখানে একটা মাত্র বোল্ট আছে। তাহলে মেম্বারের গ্রস ক্রস সেকশনাল এরিয়াটুকু কি হবে,
এই যে তার ক্রস সেকশন, এই ক্রস সেকশনের এরিয়াটুকু কি পাবো আমরা? স্যার আবার একটু বলুন কোশ্চেনটা আবার। আমরা যে ক্রস সেকশনাল এরিয়া নিব, এই ক্রস সেকশনের গ্রস এরিয়া, যদি আমি গ্রস এরিয়ার কথা বলি, দ্যাট মিনস আমি যদি এটা যদি কাটা না থাকতো, যদি পুরোটা যদি সলিড থাকতো, তাহলে গ্রস সেকশনাল এরিয়াটা আমি কি পাবো? স্যার পুরোটাই তো স্যার 4 ইঞ্চ। 4 মাল্টিপ্লাইড বাই 1/4, তাই না? 4 কোনটা? একটা হচ্ছে এই যে তার উইডথ, আর তার থিকনেস যেটা সেটা হচ্ছে 1/4, তাহলে সেটা Yes, হচ্ছে sir. আমাদের গ্রস ক্রস সেকশনাল এরিয়া হবে, রাইট? Yes, sir. এখন এখান থেকে আমাকে বাদ দিতে হবে এরিয়া অফ 1 বোল্ট। এই যে বোল্টের এই যে ব্লু যে অংশটুকু, সেটার এরিয়াটুকু আমাকে বাদ দিতে হবে। এখন এই অংশটুকু কিভাবে আমি পাবো? যেহেতু এটা একটা স্ট্যান্ডার্ড হোল, তাহলে আমাদেরকে কি বলা হয়েছিল যে স্ট্যান্ডার্ড হোলের জন্য বোল্টের যে ডায়া থাকবে তার সাথে 1/8 ইঞ্চ বাদ দিতে হবে। তাহলে বোল্টের ডায়া আমাকে বলা হয়েছে কত? 3/4 ইঞ্চ, তাহলে তার সাথে যোগ হবে আর 1/8 ইঞ্চ। এই এতটুকু কি হবে? এতটুকু হবে এই যে হোলটা করা হয়েছে সেটার ডায়া। দ্যাট মিনস এই রেক্টেঙ্গুলার অংশটুকুর যেই, আমি যদি লম্বালম্বি বলি যে এই বরাবর, তার যেই লেংথ বা ডায়ার যেটা, Yeah, 3/4 inch. এই যে মানে যত থাকবে তার সাথে প্লাস 1/8 মানে বিয়োগ হবে আর কি। কি ব্যাপার? এই যে এতটুকু অংশ, সেটা হবে আমাদের 3/4 প্লাস 1/8। এখন বেসিক্যালি এটা তো একটা রেক্ট্যাঙ্গেল, তাহলে এতটুকু আমি পেলাম 3/4 প্লাস 1/8। তাহলে এটার সাথে আমার কি হবে? মেম্বারের যে থিকনেস, যেটা কিনা হচ্ছে 1/4, সেটা মাল্টিপ্লাই করলেই তো আমি এই একটা বোল্টের এরিয়াটুকু পাবো নাকি? জি স্যার। তাহলে সেটাই করলাম আমরা এখানে, যে 3/4 প্লাস 1/8 মাল্টিপ্লাইড বাই 1/4। এখানে বেসিক্যালি আরেকটা ব্র্যাকেট আসবে। স্যার 1/4 কেন সেটা বুঝি নাই। 1/4টা আসতেছে এই যে আমার রেক্টেঙ্গুলার ব্লু এরিয়াটুকু, এই ব্লু এরিয়ার এই এতটুকু যেটা, সেটা হচ্ছে গিয়ে তার যে ডায়ামিটারটুকু, সেটা হচ্ছে 3/4 প্লাস 1/8। 1/4টা হচ্ছে গিয়ে এইটার যে থিকনেস, মেম্বারের যে থিকনেস, সেই থিকনেসটুকু হচ্ছে আমাদের 1/4। কারণ আমাকে এরিয়া অফ 1 বোল্ট আমাকে বাদ দিতে হবে গ্রস ক্রস সেকশনাল এরিয়া থেকে। জি স্যার। তাহলে আলটিমেটলি আমি দেখতে পেলাম যে নেট এরিয়া যেটা, সেই নেট এরিয়া আমাদের ক্যালকুলেট করে আসতেছে 0.78 স্কোয়ার ইঞ্চ। ঠিক আছে, বুঝতে পারলাম সবাই? Yes, sir. জি স্যার। এখন সব সময় যে আমার একটা করেই যে হোল থাকবে, নট নেসেসারি। আমরা প্র্যাকটিক্যালি দেখতে পেলাম এখানে যে স্টিলের যে কানেকশন, এখানে একই লাইন বরাবর 3টা করেও থাকতে পারে, বা এরকম আমি যদি একটা যে টেনশন আমার ডাইরেকশন থাকবে তার সাথে পারপেন্ডিকুলার ডাইরেকশন আমাকে চিন্তা করতে হবে। এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে মানে পয়েন্ট যেটা, সেটা মাথায় রাখতে হবে। যেহেতু আমরা টেনশন মেম্বার ডিজাইন করতে যাচ্ছি, তাহলে টেনশন ফোর্সের সাথে পারপেন্ডিকুলার ডাইরেকশনে কিন্তু আমার ফেইলুর ঘটবে, কখনোই প্যারালাল ডাইরেকশনে কিন্তু ফেইলুর ঘটবে না। তার মানে কেউ এইটা আবার চিন্তা করেন না যে স্যার আমার ফেইলুর তো এই বরাবরও ঘটতে পারে, এটা কিন্তু সম্ভব না। আপনার ফোর্স যেই ডাইরেকশনে আসবে তার থেকে পারপেন্ডিকুলার ডাইরেকশনে কিন্তু আপনার মেম্বার ফেল করবে। তাহলে এখন আমরা যদি এই মেম্বারের কথা চিন্তা করি,
তাহলে বা এই মেম্বারটার কথা যদি আমি যদি চিন্তা করি, তাহলে এই মেম্বারের ক্ষেত্রে ফোর্স যেখান থেকে আসবে এইদিকে অথবা ওইদিকে টেনশন, তাহলে তার সাথে পারপেন্ডিকুলার ডাইরেকশন যদি চিন্তা করি, তাহলে এখানে দেখা যাচ্ছে এখানে আছে দুইটা, এখানে মনে হয় দুইটা বা তিনটা, আবার নিচের দিকে মনে হয় আছে দুইটা। তাহলে মাল্টিপল অ্যামাউন্ট অফ আমার কি বলে বোল্ট থাকতে পারে, হ্যাঁ। তারপরে এখানে যেমন দেখা যাচ্ছে এখানে আবার বিভিন্ন দেখা যাচ্ছে দুইটা দুইটা করে প্রতিটা, ঠিক আছে। এরকম প্র্যাকটিক্যালি যদি দেখেন অনেক নাম্বার অফ হিউজ নাম্বার অফ বোল্ট থাকে। অনেক সময় স্ট্যাগার্ড বোল্ট কানেকশনও থাকে, যেমন প্র্যাকটিক্যাল এরকম কোনো উদাহরণ দেয় নাই, আচ্ছা সমস্যা নেই। স্ট্যাগার্ড যেটাকে আমরা বলি, যে স্ট্যাগার্ড কানেকশন যদি হয় কিরকম, যে একই লাইন বরাবর কোনো আমার থাকতেছে না সবকিছু। যেমন এখানে একটা কানেকশন দেখানো আছে, কানেকশনটা কি, যে এই বরাবর ভার্টিক্যাল লাইন যদি আমরা যদি চিন্তা করি, তাহলে এই বরাবর দুইটা, এরপর আবার একটা, আবার দুইটা, আবার একটা, আবার দুইটা, এরকম ভাবে টোটাল 8টা বোল্টের কানেকশন দেখানো আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা নেট এরিয়া কিভাবে ক্যালকুলেট করব? ঠিক আছে, আচ্ছা। এইখানে প্রবলেমটা দেওয়া হয়েছে, প্রবলেম নাম্বার 2, যে ডিটারমাইন দ্য নেট এরিয়া ফর দি ফলোইং স্ট্যাগার্ড হোল কানেকশন। এটা হচ্ছে আমাদের নেক্সট যে প্রবলেম। তাহলে এই ছবিটাকে আপনারা তুলে নিন, তারপর আমি ডিসক্রাইব করব। আপনারা আপাতত এই লাইনগুলো ড্র করার দরকার নেই, আপনারা জাস্ট এই ছবিটা, ঠিক আছে, এই হোলের যে নাম্বার আর এই যে ডাইমেনশন গুলো দেওয়া আছে এই এতটুকু অংশ তুললেই হবে। এটাকে তুলে তারপর আপনারা আমাকে একটু ইনফর্ম করবেন, দেন আমি আপনাদেরকে বুঝাচ্ছি জিনিসটা। তোলা হয়েছে আপনাদের? ইয়েস স্যার। অলরাইট, সো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা আরেকটা টেনশন মেম্বার, একটা প্লেট সেকশন যেখানে আমার টেনশন ফোর্স দেওয়া হচ্ছে, যেটাকে দুই দিকে আমরা টি দ্বারা ইন্ডিকেট করছি। বোল্টের যে কানেকশনটা এখানে দেয়া আছে, অ্যারেঞ্জমেন্ট যেটা বোল্ট অ্যারেঞ্জমেন্ট, সেটা কিরকম দেখতে পাচ্ছি আমরা, এই বরাবর হচ্ছে গিয়ে দুটো, এই বরাবর একটা, আবার এই ভার্টিক্যাল লাইন বরাবর দুটো, এরপর আবার একটা, এবং এই যে ভার্টিক্যালি যে ডাইরেকশন গুলো সেগুলো হচ্ছে প্রতিটা 2 ইঞ্চি পরে পরে, আর
মানে হরাইজন্টাল ডিস্টেন্স হচ্ছে 2 ইঞ্চি করে, আর ভার্টিক্যাল যে ডিস্টেন্স গুলো সেটা আমরা দেখতে পাচ্ছি যে একদম টপ মোস্ট আউটার সারফেস থেকে আমার যে ফার্স্ট যে লেয়ারটা সেই লেয়ারের সেন্টার পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 1 ইঞ্চ। দেন সেখান থেকে এই বোল্টের সেন্টার পয়েন্ট থেকে এই যে আমার বোল্টের যে লাইনটা আছে সেটা সেন্টার পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 2.5 ইঞ্চ। দেন এখান থেকে নিচের সেন্টার পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 3.5 ইঞ্চ এন্ড দেন এগেইন 1 ইঞ্চ। প্লেটের যেই প্লেট থিকনেসটা এখানে কোথাও বলা নেই, আমি এখানেই বলে দিচ্ছি এর মধ্যে। প্লেট থিকনেস ইজ 1/4 ইঞ্চ। এখানে প্লেটের উইডথ কত হবে? প্লেটের উইডথ কত হবে? 8 ইঞ্চি। 8 ইঞ্চ, গুড। আমরা এই যে দেখতে পাচ্ছি প্লেটের এই বরাবর যে ভার্টিক্যাল যে ডাইমেনশনটুকু সেটাই হচ্ছে প্লেটের উইডথ, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদেরকে যখন নেট এরিয়ার ক্যালকুলেশন করতে হবে এরকম ভাবে যদি দেয়া থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদেরকে নেট এরিয়া কোনটা হবে যেই বরাবর আমার ফ্র্যাকচার ঘটবে। এখন ফ্র্যাকচার কোনটা হবে সেটা কিন্তু আমরা বলতে পারি না, ঠিক আছে? জেনারেল কনসেপ্টটা হচ্ছে যে যখন আমাদের এই ফ্র্যাকচার গুলো ঘটবে সাধারণত পারপেন্ডিকুলার ডাইরেকশনে ঘটবে, কিন্তু এরকম স্ট্যাগার্ড যখন থাকে তখন অনেক সময় দেখা যায় যে এই যে ফেইলুর পাথটা আমাদের এরকম হতে পারে যে আমাদের এখান থেকে এই বোল্ট পর্যন্ত এসে তারপর পাশের বোল্টে গিয়ে আবার নিচের বোল্টে গিয়ে আসতে পারে। দ্যাট মিনস একটা প্রবাবল ফেইলুর পাথ হইতে পারে যে স্ট্রেট 1 আর 2, এই যে প্রতিটা বোল্টের যে নাম্বারটা দেয়া হয়েছে বোল্টের নাম্বার ধরে যদি আমরা যদি বলি যে 1 আর 2 এই দুইটা বোল্ট দিয়ে যদি স্ট্রেট লাইন আমরা যদি কল্পনা করি, যেটা কিনা রেড লাইনটা দিয়ে আমরা দেখাচ্ছি, এই বরাবর আমার মেম্বারটা ছিঁড়ে যেতে পারে, প্রবাবলি হইতে পারে। সেকেন্ড একটা অপশন হইতে পারে কি যে অ্যালং বোল্ট 1 3, দ্যাট মিনস এখান থেকে এই যে বেগুনি কালারের যে লাইনটা দেখা যাচ্ছে যে 1 এবং 3 এই বরাবর এসে তারপরে স্ট্রেট নিচের দিকে ছিঁড়ে যাবে। এটা একটা পসিবল ওয়ে হইতে পারে ছিঁড়ার ক্ষেত্রে। আরেকটা পসিবল হইতে পারে যে শুধুমাত্র অ্যালং বোল্ট 3 মানে স্ট্রেট এই যে গ্রিন লাইনটা আমরা দেখতে পাচ্ছি এই বরাবর ছিঁড়ে যাবে। এরকম ভাবে আরো কয়েকটা প্রবাবল ওয়ে হইতে পারে, যেমন অ্যালং বোল্ট 4 6 8, তার মানে এই যে স্ট্রেট এই বরাবর আসলো এসে 4 6 8 এই তিনটা আমার যেই বোল্ট আছে সেই বোল্ট বরাবর ছিঁড়ে নিচের দিকে আসলো, ছিঁড়লো, মানে ফেইলুর পাথটা হবে এই বরাবর। আরেকটা হতে পারে যে বোল্ট স্ট্রেট এইভাবে আসলো 1 3 2 দিয়ে নিচের দিকে, যেটা কিনা আমাদের এই ইয়েলো লাইনটা দিয়ে দেখানো হচ্ছে। স্যার টোটাল এই 5টা ফেইলুর পাথ আমরা এই কানেকশন থেকে পেতে পারি। হ্যাঁ বলেন এবার আপনাদের। স্যার এখানে 4 5 হইতে পারে না স্যার? 4 5 হ্যাঁ 4 7 শুধু 8 4 5 দিয়েও ছিঁড়তে পারে। তাহলে 4 5 দিয়ে যেটা ছিঁড়বে সেটা আর 1 2 দিয়ে যেটা ছিঁড়বে সেই দুইটা আইডেন্টিক্যাল না? জি স্যার, জি স্যার। ফেইলুর পাথ তো দুইটা আইডেন্টিক্যাল, সো আইডেন্টিক্যাল দুইটা ফেইলুর পাথ তো আমাদের চিন্তা করার দরকার নাই। যেগুলো আইডেন্টিক্যাল হবে সেগুলো আমরা চিন্তা করবো না। আমরা কি করলাম, আমরা বেসিক্যালি ফেইলুর পাথ ডিফারেন্ট কিরকম হইতে পারে সেগুলো আমরা বের করতেছি, সো দ্যাট এই যে প্রবাবল ফেইলুর পাথগুলোর কথা আমরা বললাম সেগুলোর প্রত্যেকটার নেট এরিয়া আমরা ক্যালকুলেট করব। ক্যালকুলেট করার পর যেইটাতে আমি নেট এরিয়া সবচেয়ে কম পাবো সেটাই হবে কি আমার ফাইনাল নেট এরিয়া। ওকে, বুঝতে পারছি? জি স্যার। তাহলে দেখেন তো এই যে 5টা ফেইলুর পাথের কথা আমি বলছি, এই 5টা ফেইলুর পাথ ছাড়া কি আর কোনো
পসিবল ফেইলুর পাথ আছে বা পাওয়া সম্ভব এই 5টার বাইরে? একটু ভালো করে দেখে আমাকে বলুন যে হ্যাঁ স্যার আপনি এটা বাদ দিচ্ছেন, অথবা না স্যার কোনটা বাদ পড়ে নাই। ভালো মতো একটু দেখেন, দেখে আপনি বলেন। স্যার 5 6 7 হ্যাঁ 5 6 7 এটা একটা প্রবাবল পাথ হইতে পারে। সেটা আর 4 6 8 দুইটা তো অলমোস্ট আইডেন্টিক্যাল, মিরর ফিগার। ও দিছে দিছে ঠিক আছে, তাহলে সেটা আর আমাদের কনসিডার করার দরকার নাই। সো আর কোন প্রবাবল পসিবল ফেইলুর পাথ কি পেতে পারি আমরা? না স্যার। না স্যার। পাওয়া সম্ভব না। ওকে ফাইন, তাহলে আমরা মোটামুটি এটা বুঝতে পারলাম যে প্রবাবল ফেইলুর পাথ আগে আমাদেরকে ডিটারমাইন করতে হবে, ডিটারমাইন করে দেন আমাকে তার নেট এরিয়া ক্যালকুলেট করতে হবে। এখন এই যে 5টা ফেইলুর পাথ বরাবর আমাদেরকে কি করতে হবে, তার নেট এরিয়া ক্যালকুলেট করব। তো এখন নেট এরিয়া ক্যালকুলেশন অফ প্রবাবল ফেইলুর পাথস। ফার্স্ট অফ অল আমরা 1 নাম্বার যেই ফেইলুর পাথ ছিল অ্যালং বোল্ট 1 2, এটা বরাবর আমরা যদি ফেইলুর পাথ যদি ক্যালকুলেট করি, নেট এরিয়া অ্যালং বোল্ট 1 2, তাহলে এখানে কি আসতেছে আমাদের? সেম আগের মতোই ফর্মুলাটা কি ছিল আমাদের, যে 1 2 তে যদি আমরা যাই তাহলে এখানে কি দুইটা বোল্ট স্ট্রেইট, তাহলে এখানে আমাদের আসতেছে কি যে গ্রস এরিয়া মাইনাস এরিয়া অফ 2 বোল্টস, এটা আমরা বাদ দিব। ঠিক আছে, আচ্ছা এখানে আরো কিছু ইনফরমেশন কোশ্চেনটাতে দিতে হবে, সেটা হচ্ছে যে all the holes are made for (15 by 16 inch dia bolt). তাহলে এখন গ্রস এরিয়া মাইনাস এরিয়া অফ 2 বোল্ট যদি আমরা বের করতে চাই, তাহলে এই 1 2 যে ফেইলুর পাথ আছে এই বরাবর গ্রস ক্রস সেকশনাল এরিয়া আমি কত পাবো? কিভাবে বের করব গ্রস ক্রস সেকশনাল এরিয়া? এইট ইঞ্চ আর 8 ইঞ্চ প্লাস 0.25, মানে স্যার ওই যেটা উইথ ছিল যেটা স্যার 8 ইঞ্চ প্লাস হবে নাকি ইনটু স্যার ইনটু হবে মাল্টি 8 ইনটু তার থিকনেস কত দেওয়া ছিল 1/4, দ্যাট মিন্স 0.25, 8 ইনটু 0.25 এটা হচ্ছে তার গ্রস এরিয়া, মাইনাস আমাদের কি এরিয়া অফ 2 বোল্ট, তাহলে আমি 2 ইনটু দিয়ে বোল্ট এরিয়া নিব, 2 ইনটু একটা বোল্ট এরিয়া, তাহলে একটা বোল্টের জন্য এরিয়া কি হবে? স্যার 15 by 16 plus 1/8 15 by 16 ইঞ্চ ডায়া বোল্ট প্লাস কি হবে 1/8 প্লাস 1/8 স্ট্যান্ডার্ড যেটা হয় খেয়াল করে স্ট্যান্ডার্ড দেখেন, holes হলে- স্ট্যান্ডার্ড হোল বলা হয় তখন 1/8, স্ট্যান্ডার্ড হোল যদি না থাকে তাহলে 1/16। এখানে কোশ্চেনের মধ্যে কি কথা বলা হয়েছে স্ট্যান্ডার্ড হোল? নো স্যার তাহলে যেহেতু বলা নাই তাহলে এটা কি নন স্ট্যান্ডার্ড হোল, তাহলে এখানে 15 by 16 ইঞ্চ যেটা ডায়া বোল্ট সেটার সাথে যোগ হবে 1/16, বুঝা গিয়েছে?
জি জি স্যার। স্যার। তাহলে এখানে আমরা বসাতে পারি ফিফটিন ডিভাইডেড বাই 16 ডায়া বোল্ট প্লাস 1 ডিভাইডেড বাই 16, এতটুকু হচ্ছে তার টোটাল ডায়া। এটার সাথে মাল্টিপ্লাই হবে কি থিকনেস। থিকনেস। thickness, that means 0.25, ঠিক আছে? জি স্যার। জি স্যার। কি হইলো, আমার মাইক্রোসফট ওয়ার্ড প্রবলেম করা শুরু করছে। ওকে, একটু সেভ করে রাখি, যতটুকু কাজ করলাম আবার কখন যে বন্ধ হয়ে যায়। তাহলে এটা কি বুঝতে পারলাম? গ্রস এরিয়া মাইনাস এরিয়া অফ 2 বোল্টস, গ্রস এরিয়া হচ্ছে 8 ইন্টু 0.25 মাইনাস 2 হচ্ছে গিয়ে দুইটা বোল্টের জন্য, তাহলে একটা বোল্টের এরিয়া হচ্ছে কত, 15/16 হচ্ছে বোল্ট ডায়া প্লাস নন স্ট্যান্ডার্ড বোল্ট হওয়ার জন্য 1/16 ইঞ্চ যোগ হলো, তাহলে টোটাল বোল্ট ডায়া হচ্ছে গিয়ে 15/16 প্লাস 1/16 হুইচ ইজ বেসিক্যালি 1 ইঞ্চ মাল্টিপ্লাইড বাই তার থিকনেস, মেম্বার থিকনেস হচ্ছে 0.25। তাহলে টোটালটা যদি এখন আমরা ক্যালকুলেট করি তাহলে কত পাবো, 8 1.5 into 0.25 মাইনাস বাদ বাকিটুকু কত আসে টোটাল, স্যার 1.5 1.5 এত স্কয়ার ইঞ্চ, ঠিক আছে? ঠিক আছে নাকি ভুল আছে? বাকি যারা আছেন তারা একটু চেক করে অবশ্যই দেখবেন, কিন্তু আদারওয়াইজ অনেক সময় হতে পারে স্যার, যে। ঠিক আছে ঠিক আছে। ওকে, এখন আসি আমরা অ্যালং বোল্ট 1-3, এই যে 1-3, দ্যাট মিন্স এখানে কি হচ্ছে, একটা ইনক্লাইন্ড লাইন কিন্তু তৈরি হইল। আচ্ছা, এখন যখন কোনো ফেইলুর পাথে এরকম কোনো ইনক্লাইন্ড বা যেটাকে আমরা বলতেছি স্ট্যাগার্ড, ঠিক আছে, এটাকে বলা হয় স্ট্যাগার্ড, এই ইনক্লাইন্ড পাথটুকুকে বলা হয় স্ট্যাগার। এরকম একটা স্ট্যাগার যখন যুক্ত হবে, ঠিক আছে, কোনো ফেইলুর পাথে, সেই ক্ষেত্রে আমরা যখন নেট এরিয়া ক্যালকুলেট করি, সেই নেট এরিয়ার যে ক্যালকুলেশন সেটার ক্ষেত্রে যেটা বলা হয় যে সেটাকে এইভাবে রাখা উচিত। সো নেট এরিয়া স্ট্যাগারিং এর জন্য এখানে যে থিওরিটা আপনাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে, এখানে একটা লেংথ কারেকশন ফ্যাক্টর আমাদেরকে অ্যাপ্লাই করতে হয়। সেই লেংথ কারেকশন ফ্যাক্টর যেটা, সেটাকে বলা হয় s² ডিভাইডেড বাই 4g।
এখানে যেই ফেইলুর পাথটা আপনি নিবেন সেই ফেইলুর পাথে যতগুলো এরকম স্ট্যাগার আসবে প্রত্যেকটার জন্য আমার এস স্কোয়ার প্লাস 4g অ্যাড হবে। সামেশন অফ এস স্কোয়ার বাই 4g যেটা সেটা দিয়ে বোঝানো হয় যে যতগুলো স্ট্যাগার আসবে এখানে অ্যালং 1 3 বরাবর কি একটা স্ট্যাগার, তাহলে একটা স্ট্যাগারের এস স্কোয়ার বাই 4g যুক্ত হবে। আমরা অ্যালং 1 3 2 যখন ফেইলুর পাথটা কল্পনা করব সেই ক্ষেত্রে কি দুইটা স্ট্যাগার আছে, তাহলে দুইটা স্ট্যাগারের জন্য দুইটা এস স্কোয়ার বাই 4g আসবে। সিমিলার ভাবে অ্যালং 4 6 8 এটা যখন কল্পনা করব তখন কয়টা স্ট্যাগার আসবে? দুইটা। দুইটা হইতে 4 পারে। 4 6 8 4 থেকে 6 দুইটা। পর্যন্ত একটা স্ট্যাগার, 6 থেকে 8 পর্যন্ত একটা স্ট্যাগার, এইভাবেও হিসাব করতে পারি। অথবা কেউ যদি বলে যে না স্যার আমি 4 থেকে 8 পর্যন্ত পুরোটাকে একটা স্ট্যাগার নিব, সেটাও হইতে পারে। ঠিক আছে, কোয়েশ্চেন হচ্ছে এখানে এই যে এস স্কোয়ার ডিভাইডেড বাই 4g, এখানে এসটা কি ইন্ডিকেট করবে আর জিটা কি ইন্ডিকেট করবে? ওকে, তাহলে এখন এই জায়গাটাতে আমরা একটু থিওরিটা একটু দেখব। স্ট্যাগার্ড হোলের ক্ষেত্রে যেটা করতে হয় আমাদেরকে, যে লেংথ কারেকশন ফ্যাক্টর যেটা ইউজ করতে হয়, ঠিক আছে, এই লেংথ কারেকশন ফ্যাক্টরটা হচ্ছে বেসিক্যালি এস স্কোয়ার ডিভাইডেড বাই 4g, যেটা কিনা হচ্ছে এস হচ্ছে গিয়ে আমার এই যে হোলগুলো থাকবে হরাইজন্টাল বরাবর একটা হোল থেকে তার পরবর্তী হোলের যে হরাইজন্টাল ডিস্টেন্স সেটা হচ্ছে গিয়ে এস, আর ভার্টিক্যাল বরাবর একটা হোল থেকে পরবর্তী হোলের যে ভার্টিক্যাল ডিস্টেন্স সেটা হচ্ছে গিয়ে জি। সো এখানে আমরা বলতে পারি
হচ্ছে আমাদের লেংথ কারেকশন ফ্যাক্টর স্ট্যাগার্ড হোলের জন্য। তাহলে এই ক্ষেত্রে যে ফেইলুর পাথটা আমরা নিব, সেই ফেইলুর পাথের মধ্যে আমাদের যতগুলো এরকম স্ট্যাগার আসবে ততগুলো স্ট্যাগারের সংখ্যা যোগ হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, আলটিমেটলি ফর্মুলাটা আমরা পাবো তাহলে আমরা গ্রস এরিয়া যদি ক্যালকুলেট করি এখানে, তাহলে গ্রস এরিয়া দাঁড়াচ্ছে 8 ইন্টু 0.25 মাইনাস এরিয়া অফ অল হোলস। তাহলে অ্যালং বোল্ট 1 3 বরাবর কয়টা বোল্ট? আমাদের দুইটা। তাহলে 2 ইন্টু আমার বোল্টের যে ডায়া যদি আমরা চিন্তা করি, সেই বোল্টের ডায়া হচ্ছে 15/16 প্লাস, যেহেতু নন স্ট্যান্ডার্ড হোল তাহলে বোল্টের ডায়ার সাথে আরো যুক্ত হবে 1/16, এটার সাথে মাল্টিপ্লাই হবে বোল্টের ডায়া বরাবর যে থিকনেস, দ্যাট মিনস 0.25, এরপর এটার সাথে যুক্ত হবে আমার একটা স্ট্যাগার, যেহেতু তাহলে একটা s² ডিভাইডেড বাই 4g। তাহলে এখন আমি যদি s² বাই 4g যদি এখানে যোগ করি একটা, তাহলে s হচ্ছে কি? s হচ্ছে আমাদের হরাইজন্টাল ডিস্টেন্স। তাহলে এই যে 1 আর 3 বরাবর যে একটা স্ট্যাগার, সেটার হরাইজন্টাল ডিস্টেন্স কত? স্যার 2 ইঞ্চ। 2 ইঞ্চ। 2 ইঞ্চ। আর ভার্টিক্যাল ডিস্টেন্স? স্যার 2.5। 2.5 ইঞ্চ। ভেরি গুড। তাহলে s এর ভ্যালু হচ্ছে 2 স্কয়ার ডিভাইডেড বাই 4g, তাহলে 4 ইনটু ভার্টিক্যাল ডিসটেন্সটাই হচ্ছে আমাদের g, হুইচ ইজ 2.5। তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল ক্যালকুলেশন। তাহলে এখান থেকে আমরা নেট এরিয়া অ্যালং বোল্ট 1 3 যদি করি তাহলে কত পাবো? এতক্ষণ লাগতেছে ক্যালকুলেট করতে? 0.4। কি বলেন? এত কম আসে? স্যার Sure? 1.9 আসছে স্যার। বুঝছি, আমাকেই ক্যালকুলেট করতে হবে। এই সিম্পল সরল যোগ যদি করতে না পারেন, আপনারা কি বুঝে ডিজাইন অফ স্টিল স্ট্রাকচার নিচ্ছেন? আমার তো সন্দেহ লাগতেছে এখন। স্যার আমার তো মনে হয় না 1.9 পাস করতে আসছে। পারবেন। 8.25 minus 2 into 1 into 0.25 plus 4 divided by 4 divided by 2.5, হ্যাঁ 1.9, 1.90 এত স্কয়ার ইঞ্চ। তাহলে অ্যালং বোল্ট 1 3 বরাবর যদি ফ্র্যাকচার ঘটতে চায়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নেট এরিয়া কি বেড়ে গেছে 1.9। তাহলে যদি ফ্র্যাকচার হয়, ফ্র্যাকচার কখনো বেশি দিয়ে হবে না, কিন্তু ফ্র্যাকচার হইতে হলে সে যত কম এরিয়া তত দ্রুত তার ফ্র্যাকচার ঘটবে। বেশি এরিয়া মানে কি, তা তো দেরিতে ফ্র্যাকচার ঘটবে। তাহলে ফ্র্যাকচার তো অল্পর মধ্যে চলতে যাবে। তাহলে এই দুইটার মধ্যে যদি কম্প্যারিজন করি আমরা, তাহলে আমরা বলতে পারি যে এটাতে ফ্র্যাকচার ঘটবে।
কিন্তু এটাই কিন্তু আমাদের ফাইনাল রেজাল্ট না। কেন? কারণ আমাদের ফ্র্যাকচার পাথ 5টা ফ্র্যাকচার পাথ ছিল, 5টা ফ্র্যাকচার মধ্যে আমরা 2টা বের করছি, তাহলে এরকম ভাবে আরো 3টা বের করতে হবে। দ্যাট মিনস অ্যালং বোল্ট 3 যদি করি, এখন নাম্বার 3 যেটা আমরা যদি করি অ্যালং বোল্ট 3, শুধু বোল্ট 3 বরাবর যদি স্ট্রেইট যদি যায় তাহলে একটা মাত্র বোল্ট, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন কি আসতেছে? এখন আমি আর কোনো ডাইরেক্টলি ফর্মুলা লিখতেছি না, আমি জাস্ট ডাইরেক্ট ক্যালকুলেশনে যাচ্ছি। আই থিঙ্ক আপনারা জিনিসটা বুঝতে পারবেন। 8 ইন্টু 0.25 মাইনাস একটা বোল্টের জন্য এরিয়া, সো হুইচ উইল বি 15 divided by 16 plus 1 by 16 into 0.25। তাহলে এটা ক্যালকুলেশন গুলো কত আসে? আপনারা এত ফাস্ট যদি ক্যালকুলেশন করেন পরীক্ষার সময় পাশ করবেন কিভাবে? আমার তো সন্দেহ লাগতেছে আজকে এখনই। কি ডাউট লাগতেছে আপনাদের পাশ নিয়ে, পাশ ফেল নিয়ে? সিম্পল ক্যালকুলেশন করতে আপনারা পারতেন না? নাম্বার 4 অ্যালং বোল্ট 468, আচ্ছা তাহলে 468 এরটা আপনারা করেন, করে রেজাল্ট আমাকে বলবেন। আবার 132 যেটা সেটা আপনারা ক্যালকুলেট করবেন, করে আমাকে রেজাল্ট বলবেন। আমি দরকার হলে এই জায়গাটা খুলে রাখবো, বা এটা যেটা আপনারা বলেন যে জায়গা রাখা দরকার আমি সেই জায়গা রাখতে পারি। বাই দিস টাইম আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু কল করছি, যারা যারা প্রেজেন্ট আছেন আমাকে একটু রেসপন্স করবেন প্লিজ। রাকিব হাসান, রাকিব হাসান আছো? নাই। ফারদিন আলম, মমিন হোসেন, Yes, sir. ইমরান হোসেন, Yes, sir. মেহেদি হাসান হৃদয়, Yes, sir. ফাহিম আল কায়সার তুহিন, Present, sir. হাজি শেজান আহমেদ রাফি, রাফি অ্যাবসেন্ট, আসিফুর রহমান আবির, Yes, sir. রুকসানা জাহান,
Ruxana absent. Zemi, Present, sir. Rakib, প্রেজেন্ট স্যার। Ajiz, Ajiz absent. Prince, Present, sir. Amit, Present, sir. Shaun, Yes, sir. Naim Mia, Yes, sir. Digonto, Yes, sir. Pradipta Gun, Muzammil Alif, Yes, sir. Said Anwar, Said Anwar absent. Nila, Yes, sir. Nishat, Yes, sir. Nikhil Shahriar Fardin, ইয়েস স্যার। Shahadat Hossein Rahat, Yes, sir. Present, sir. Farzana Akhtar Mim, Present, sir. সো হয়েছে আপনাদের ক্যালকুলেশন? Sir, স্যার রুকসানা জাহান স্যার কারেন্ট চলে গেছিল। রুকসানা জাহান, ওকে। Sir, Rafi. Haji Shazan Ahmed Rafi, ওকে। হ্যাঁ বলেন, হয়েছে ক্যালকুলেশন করা নাম্বার 4 এবং 5? স্যার নাম্বার 4 and 6 8 হচ্ছে 1.92 আসে স্কয়ার ইঞ্চ। 1.92 স্কয়ার ইঞ্চ, আচ্ছা। আর নাম্বার 5? স্যার কোশ্চেনটা তুলতে একটু বুঝলাম স্যার, ওই যে নাম্বারিং করতে একটু কোশ্চেনটা যদি আবার একটু উঠে দিন স্যার। কোশ্চেন, আচ্ছা। এত সময় লাগলে কিভাবে হবে? আরো ফাস্ট করতে হবে। এই নেট এরিয়া ক্যালকুলেশন হচ্ছে একটা ডিজাইন প্রবলেমের 1/10 পরিমাণ ক্যালকুলেশন। আরো ফাস্ট করতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস করতে হবে আরো বেশি বেশি করে। বই পড়বেন, বই আপনাদেরকে দিয়ে দিছি, আপনাদের ক্লাসরুমে আমি অলরেডি বই আপলোড করে দিছি, এবং আমি যা যা পড়াচ্ছি বইয়ের মধ্যে তার সবকিছুই আছে। তো বইগুলো একটু খুলবেন, খুলে একটু পড়বেন। ওকে, আমি ক্যালকুলেশন করি, দেখি আপনাদের সাথে আমার ক্যালকুলেশন রেজাল্ট মিলে কিনা। ফার্স্ট অফ অল নেট এরিয়া অ্যালং বোল্ট 468 যদি করি, তাহলে সিমিলার ভাবে ফার্স্ট অফ অল আমাদেরকে গ্রস এরিয়া নিতে হবে, হুইচ ইজ 8 ইন্টু 0.25। নেক্সট আমাদের আসবে কি 468 বরাবর কয়টা নাম্বার অফ বোল্ট যাচ্ছে। সো 468 বরাবর 3টা বোল্ট যাচ্ছে আমাদের, তাহলে আমরা লিখতে পারি 3 ইন্টু বোল্ট ডায়ামিটারের জন্য আমাদের আসছে 15/16 প্লাস 1/16 আর প্লেট থিকনেস হচ্ছে 0.25। তো 3টা বোল্টের জন্য আমাদের এটা হচ্ছে টোটাল এরিয়া, প্লাস হচ্ছে স্ট্যাগার। 468 বরাবর আমরা যদি চিন্তা করি যে 4 এবং 6 বরাবর একটা স্ট্যাগার, 6 আর 8 বরাবর আরেকটা স্ট্যাগার, ঠিক আছে? কেন এটা চিন্তা করতে হবে? কারণ 4 আর 6 বরাবর যেই স্ট্যাগারটুকু, ঠিক আছে, তাহলে সেটার জন্য এস এর ভ্যালু হচ্ছে 2 আর জি এর ভ্যালু হচ্ছে 2.5, whereas 6 আর 8 বরাবর এস এর ভ্যালু 2 হলেও জি এর ভ্যালু আবার 3.5। তাহলে আমরা দুইটা আলাদা আলাদা করে চিন্তা করাটাই বেটার। তাহলে প্লাস এস স্কোয়ার বাই 4g। স্যার আমি দুইটাই একসাথে নিচ্ছি স্যার, 8 ইঞ্চ 4 ইঞ্চ আর হচ্ছে স্যার 6 ইঞ্চ জির জন্য। দেখা যাক রেজাল্ট কি হয়। সো এস স্কোয়ার বাই 4g একবার আমরা নিলাম, আরেকটা এস স্কোয়ার বাই 4g আমাদেরকে নিতে হবে।
যে ক্ষেত্রে এস এর ভ্যালুটা আমাদের সেম থাকতেছে 2 স্কয়ার ডিভাইডেড বাই 4 ইনটু জি এর ভ্যালুটা আমাদের এবার চেঞ্জ হয়ে যাবে কত 3.5। তাহলে এখন ক্যালকুলেট করে দেখেন রেজাল্ট কত আসে। জানি তো 1.93 sir. ওয়ান পয়েন্ট 93 sir, 93. 9.3 হবে নাকি 9.4 হবে বলেন তো? 4 Sir, 4 হবে sir. 4 হবে না, কারণ রেজাল্ট আসতেছে বেসিক্যালি আমি যদি 4 ঘর পর্যন্ত লিখতে চাই তাহলে 1.9357, তাহলে 2 ডিজিট যদি আমরা নেই তাহলে সেটা হবে 1.94। এখনো যদি ইঞ্জিনিয়ারিং এ থার্ড ইয়ারে এসে যদি আপনারা যদি এসব ভুল করেন, এটা কিন্তু ইচ্ছা মতো যা খুশি তাই একটা বললাম সেটা কিন্তু বলা যাবে না, ঠিক আছে? আমি 9.3 আর 9.4 এর মধ্যে একটা বিশাল বড় ডিফারেন্স আছে। আপনার কাছে মনে হইতে পারে স্যার পয়েন্টের পর 2 ডেসিমালে গিয়ে ডিফারেন্স, বাট এটা একটা বিশাল বড় জিনিস, ঠিক আছে? সো একটু খেয়াল রাখবেন এই বিষয়গুলোতে। আচ্ছা, তাহলে নেট এরিয়া অ্যালং বোল্ট 468 পেলাম। এখন নেট এরিয়া অ্যালং বোল্ট 132 যদি আমরা নিই, 132 এখানে যদি নেই তাহলে দেখেন এই গ্রস এরিয়া যেটা সেটাও ঠিক থাকবে। নাম্বার অফ বোল্ট এখানেও 3টা, 468 এও যেমন 3টা, 132 তেও 3টা, তাহলে এতটুকু পর্যন্ত ক্যালকুলেশন সেম থাকবে, এই যে এতটুকু পর্যন্ত সেম থাকবে। আচ্ছা, এস স্কোয়ার বাই 4জি যেটা সেটা 468 এও 2টা এস স্কোয়ার বাই 4জি আসছে, 132 তেও 2টা এস স্কোয়ার বাই 4জি আসবে। প্রথম 4 থেকে 6 পর্যন্ত যে স্ট্যাগার আর 1 থেকে 3 পর্যন্ত যে স্ট্যাগার, এই দুইটা কি আইডেন্টিক্যাল না? Yes sir. কারণ এস এর ভ্যালু 2, জি এর ভ্যালু 2.5। আবার 6 থেকে 8 পর্যন্ত যতটুকু স্ট্যাগার, আবার এখানে 3 থেকে 2 পর্যন্ত যতটুকু স্ট্যাগার, দুইটা মিরর ফিগার কিন্তু দুইটাও কিন্তু আইডেন্টিক্যাল। কেন? কারণ 6 থেকে 8 পর্যন্ত স্ট্যাগার আর 3 থেকে 2 পর্যন্ত স্ট্যাগার, এই দুইটার ক্ষেত্রে এস এর ভ্যালু 2, জি এর ভ্যালু 3.5। তাহলে বেসিক্যালি 468 আর 132 এই দুইটাতে যেই মেথডেই আমি ক্যালকুলেট করি না কেন রেজাল্ট সেম আসবে। তাহলে এখানেও রেজাল্ট আসবে 1.94 স্কয়ার ইঞ্চ। বুঝতে পারলাম বিষয়টা? জি স্যার। তাহলে আমরা যখন এই যে ফেইলুর পাথ, নেক্সট টাইম যখন ফেইলুর পাথ যখন আমি ক্যালকুলেট যদি করতে চাই, তাহলে এই জিনিসগুলো আমি ইজিলি আমাকে বুঝতে হবে। তাহলে এই যে আজকে যে জিনিসটা শিখলাম আমরা স্ট্যাগারিং এর লেংথ কারেকশন ফ্যাক্টর, ঠিক আছে? তাহলে আমি নেক্সট টাইম যদি এটা যদি আমি যদি করতে চাই তাহলে স্বাভাবিকভাবে আমি 468 ক্যালকুলেট করলে 132 ক্যালকুলেট করব না, বা 132 যদি ক্যালকুলেট করি তাহলে 468 আর ক্যালকুলেট করা লাগবে না, তাহলে আমার ফেইলুর পাথ একটা কমে যাবে। ওকে, বুঝে গেছে? Yes, sir. Yes, sir. ওকে, গুড। তাহলে আলটিমেটলি এই 5টা ফেইলুর পাথ ক্যালকুলেশন থেকে আমি সবচেয়ে কম নেট এরিয়া কত পেলাম? স্যার 1.5। 1.5। তাহলে আমরা বলতে পারি সো দ্য ফাইনাল নেট এরিয়া ইজ 1.50 স্কয়ার ইঞ্চ and the failure path will be along bolt
1 2। তার মানে এইরকম ভাবে যদি কানেকশন দেয়া থাকে বলতে, তাহলে ফেইলুর অবশ্যই 1 2 দিয়ে ঘটবে, এবং নেট এরিয়া আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1.50 ইঞ্চ স্কোয়ার বা স্কোয়ার ইঞ্চ, যেটাই আপনি বলেন। ঠিক আছে? জি স্যার। ওকে, তাই যদি হয় আপনাদের জন্য একটা হোমওয়ার্ক বলতে পারেন। আমি প্রতিটা বোল্টের একটা নাম্বার দিয়ে দিচ্ছি, সো দ্যাট আপনারা যখন ফেইলুর পাথ যখন ক্যালকুলেশন করবেন আপনাদের যাতে ক্যালকুলেশন করতে সুবিধা হয়।
এই প্রবলেমটা থাকবে আপনাদের প্র্যাকটিস প্রবলেম বা বলতে পারেন হোমওয়ার্কের জন্য। যেগুলো আপনাদেরকে প্র্যাকটিসের জন্য দিব, আমি এক্সপেক্ট করি যে আপনারা এগুলো সব নিজেরা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আপনার নিজের যেটা মনে হয় সেটা আপনি করবেন, সো দ্যাট নেক্সট ক্লাসে আমি যখন এই প্রবলেমটা নিয়ে ডিসকাস করব, আমি যখন শেখাবো, আপনার যদি কোথাও বুঝতে ভুল হয়ে থাকে তাহলে আপনি সেটা ক্লিয়ার করতে পারবেন। আদারওয়াইজ আপনি নিজেরটা যদি ক্লিয়ার করতে না পারেন, পরীক্ষার সময় কিন্তু আপনার কিন্তু খুব প্রবলেম হবে। ঠিক আছে, সো ইট ইজ বেটার যে নিজে নিজে প্র্যাকটিস করবেন। ভুল হোক, প্র্যাকটিস প্রবলেম ভুল হলে কিন্তু এমন কোনো জিনিস না যেটার জন্য আপনার কোনো পরীক্ষার মার্কস আপনার কাটা যাচ্ছে, তাই না? বাট প্র্যাকটিস যত বেশি করবেন তত আপনার ভালো। আর যেহেতু আমি আপনাদেরকে প্র্যাকটিস করাচ্ছি, সুযোগ দিচ্ছি, সো আই থিঙ্ক ইউ শুড টেক দ্য অপরচুনিটি। ওকে, কোশ্চেন তোলা হয়েছে আপনাদের সবার? হ্যাঁ স্যার। অলরাইট, তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। নেক্সট ক্লাসে আমরা এই প্র্যাকটিস প্রবলেম থেকে আবার শুরু করব। ঠিক আছে? Yes. কারো কোনো কোশ্চেন আজকের ক্লাস সম্পর্কে? কোশ্চেন নাই। ওকে দেন, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাস আবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম স্যার। Sir,